হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে প্রাথমিক নিয়োগে সেকেন্ড মেরিট লিস্ট প্রকাশের নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি অমৃতা সিনহা। প্রাথমিক নিয়োগ প্রসেসে নতুন করে চাকরির নির্দেশ। তো কাদের নিয়ে সেকেন্ড মেরিট লিস্ট তৈরি এবং সেটা পাবলিশ করার নির্দেশ দিয়েছেন মাননীয় বিচারপতি, কারা নতুন করে চাকরি পাচ্ছেন, মামলার ব্যাকগ্রাউন্ড কি আছে, পর্ষদকে কি নির্দেশ দেওয়া হয়েছে, বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে। কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন, প্রাথমিক নিয়োগে এই সেকেন্ড মেরিট লিস্ট প্রকাশ সংক্রান্ত যে মামলা, তার বিস্তারিত শুনানির বিস্তারিত পুঙ্খানুপুঙ্খ বাংলায় ব্যাখ্যা থাকবে এই ভিডিওর মধ্যে। তার আগে বলে রাখবো বন্ধুরা, যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তো চলুন বিস্তারিত জেনে নিই। তো পিটিশনারদের পক্ষ থেকে কথা বলছিলেন ফিরদৌস শামীম, অন্যদিকে প্রাথমিক শিক্ষা পর্ষদের লয়ার ছিলেন। তো শুরুতেই পিটিশনারদের পক্ষ থেকে ফিরদৌস শামীম মহাশয় তিনি কথা বলা শুরু করেন এবং তিনি বলেন, মাই লর্ড, এই মামলার পিটিশনার তার দুটো ডিগ্রি রয়েছে, একদিকে এনআইএস ডিএলএড এবং অন্যদিকে বিএলএড ডিগ্রি রয়েছে। তো 2022 রিক্রুটমেন্ট প্রসেসে তিনি অংশগ্রহণ করেন। তো তিনি বলেন, ইনিশিয়ালি প্রাথমিক শিক্ষা পর্ষদ যখন রিক্রুটমেন্ট প্রসেস শুরু করেছিল তখন এনআইএস ডিএলএড একটা ভ্যালিড রিকুইজিট কোয়ালিফিকেশন ছিল, কিন্তু পরবর্তীতে সুপ্রিম কোর্টের নির্দেশে সেই এনআইএস ডিগ্রিটা ফ্রেশ ক্যান্ডিডেটদের জন্য ইনভ্যালিড হয়ে যায়। তো বিচারপতি তখন প্রশ্ন করেন, এই মামলার পিটিশনারদের দুটো ডিগ্রি রয়েছে, এনআইএস ডিএলএড এবং 2 বছরের ডিএলএড কোর্স দুটোই রয়েছে। তো ফিরদৌস শামীম মহাশয় তিনি বলেন, বোথ ডিগ্রি আছে, এনআইএস ডিএলএড এবং 4 ইয়ার বিএলএড রয়েছে, অর্থাৎ ব্যাচেলর অফ এলিমেন্টারি এডুকেশন, এই কোর্সের ডিগ্রি তাদের রয়েছে। তো তিনি সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের ডিভিশন বেঞ্চের অর্ডারগুলো তিনি পেশ করেন। তো ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্ট তারা জানিয়েছেন বা অর্ডার দিয়েছেন যে সমস্ত ক্যান্ডিডেটদের দুটি ডিগ্রি রয়েছে তাদের জন্য পৃথক প্যানেল তৈরি করার নির্দেশ ছিল। তো সেই অর্ডারগুলো তিনি প্লেস করেন। তো বিচারপতি তিনি কোঅর্ডিনেট বেঞ্চ অ্যাকচুয়ালি কি অর্ডার দিয়েছিল। তো ফিরদৌস শামীম বলেন যে কোঅর্ডিনেট বেঞ্চ সেখানে যে বিষয়টা ছিল, দুটো ডিগ্রি তাদের ছিল, একদিকে বিএড ছিল এবং অন্যদিকে ডিএলএড, দুটোই ডিগ্রি ছিল। তো এখানে বিএলএড ডিগ্রি রয়েছে, এই 4 বছরের বিএলএড কোর্সটা এনসিটি দ্বারা অ্যাকসেপ্টেড, অর্থাৎ এনসিটি তারা যে প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রসেসে অংশগ্রহণ করার জন্য যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বেঁধে দিয়েছে, সেখানে 4 বছরের বিএলএড ডিগ্রি কোর্সটা একটি ভ্যালিড ডিগ্রি কোর্স। তো দুটো ডিগ্রি এনসিটি অ্যাকসেপ্ট করেছে, একদিকে 2 বছরের ডিএলএড এবং অন্যদিকে 4 বছরের বিএলএড কোর্স, যদিও তার পাশাপাশি স্পেশাল ডিএড কোর্সটাকেও ভ্যালিড একটি ডিগ্রি। তো বিচারপতি প্রশ্ন করেন যে আপনার ডিফিকাল্টিসটা কি রয়েছে, আপনি কি চান বা প্রবলেমটা কোথায়। তো ফিরদৌস শামীম বলেন যে আমাদেরকে কনসিডার করা হয়নি 2022 রিক্রুটমেন্ট প্রসেসে, এটাই আমাদের ডিফিকাল্টিস। তো সুমন্ত কোলের মামলাতেও সেখানে যে জাজমেন্ট এসেছিল সেখানেও দুটো ডিগ্রি ছিল এক ক্যান্ডিডেটের, সেখানে একটা ক্যান্ডিডেটের ভ্যালিড ডিগ্রি ছিল এবং আরেকটি ডিগ্রি ইনভ্যালিড ছিল। তো পর্ষদ যখন অনলাইন ফর্ম ফিল আপ করায় তখন তারা শুধুমাত্র ট্রেনিং এর জন্য একটা কোয়ালিফিকেশনের জন্য সিলেক্ট করতে দিয়েছিল, আইদার ডিএলএড অর বিএলএড। যখন তারা ফর্ম ফিল আপ করে তখন এনআইএস ডিএল একটি ভ্যালিড ডিগ্রি ছিল, তার ফলে তারা ফর্ম ফিল আপের সময় তারা এনআইএস ডিএলএড দেখিয়ে ফর্ম ফিল আপ করে। তো সুপ্রিম কোর্ট পরবর্তীকালে এনআইএস ডিগ্রিটাকে ইনভ্যালিড করে দিয়েছে। এরপর প্রাথমিক শিক্ষা পর্ষদের লয়ার তিনি কথা বলা শুরু করেন। তিনি জানান 21শে অক্টোবর 2022-এর রিক্রুটমেন্ট প্রসেস শুরু হয় এবং প্রত্যেক ক্যান্ডিডেটকে 14ই ডিসেম্বর 2022 তারিখে এডিট অপশন দেওয়া হয়। যে কোনো ক্যান্ডিডেট যে কোনো সময় সেই সময়ে তার কোয়ালিফিকেশন চেঞ্জ করতে পারতেন, কিন্তু এই ক্যান্ডিডেটরা তারা তাদের কোয়ালিফিকেশন চেঞ্জ করেনি, তারা ভেরিফিকেশন প্রসেসে অংশগ্রহণ করে, ইন্টারভিউ প্রসেসে অংশগ্রহণ করে। 28শে নভেম্বর 2023 সালে জয়বীর সিং এর মামলায় সুপ্রিম কোর্ট এই এনআইএস ডিএলএডকে ইনভ্যালিড করে দেয়। ফলে এই সমস্ত ক্যান্ডিডেট যারা এই মামলার পিটিশনার এনআইএস ডিএলএড দেখিয়ে ফর্ম ফিল আপ করেছিল তাদেরটা বাতিল হয়ে যায় অটোমেটিক্যালি। 31শে জানুয়ারি 2024 তারিখে প্যানেল পাবলিশ হয় সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে, কিন্তু ততদিন পর্যন্ত এই এনআইএস ডিএলএড এর ক্যান্ডিডেটরা তারা কখনোই মামলার দ্বারস্থ হয়নি। তো তার পরবর্তীতে 2024 সালে এসে এরা মামলা করছে। এতদিন তারা কেন মামলা করেনি তা প্রশ্নচিহ্ন তোলেন। তারা এই রিট পিটিশন ফাইল করেছে 28শে মার্চ 2024 তারিখে। তো অ্যাপেক্স কোর্ট যে নির্দেশ দিয়েছিল সেই নির্দেশটা এসেছিল খুব অল্প সময়ের মধ্যে তারা মামলা করার ফলে। তো 31শে জানুয়ারি নির্দেশ দিয়েছিল অ্যাপেক্স কোর্ট, তো তারপরে 2 ফেব্রুয়ারি তারা মামলা দায়ের করেছিল, তার ফলে তারা কিন্তু সেই মামলার সুবিধা পেয়েছিল। কিন্তু যে কোনো সময় এরা এতদিন পরে এসে যে কোনো সময় যে কোনো ক্যান্ডিডেট যদি মামলা এভাবে করে তাহলে রিক্রুটমেন্ট প্রসেস কখনোই শেষ হবে না। তার পাশাপাশি 2022 রিক্রুটমেন্ট প্রসেসে এই মুহূর্তে আমাদের কাছে কোনো রকম ভ্যাকেন্সি নেই, সমস্ত ভ্যাকেন্সি আমরা ফিল আপ করে ফেলেছি। তিনি বলেন যে একটা টাইমলাইন থাকা দরকার, এর মধ্যে তারা মামলা করতে পারে। তো এরপর পিটিশনারদের পক্ষ থেকে ফিরদৌস শামীম বাবু তিনি কথা বলা শুরু করেন। তিনি বলেন যে সুমন্ত কোলের যে মামলা, সেই মামলায় সিঙ্গেল বেঞ্চ যে অর্ডার দিয়েছিল সেই অর্ডারটাকে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা কার্যকরী করেনি, তারা চ্যালেঞ্জ জানিয়েছিল ডিভিশন বেঞ্চে। তার ফলে তারা প্রাথমিক শিক্ষা পর্ষদ কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের অর্ডারটাকে তারা মানেনি। তো তার ফলেই তারা অ্যাপিল করেছিল ডিভিশন বেঞ্চে।
তার পাশাপাশি পর্ষদ সেকেন্ড ফেজের রিক্রুটমেন্ট প্রসেস কন্ডাক্ট করেছে, যে এই রিক্রুটমেন্ট প্রসেসটা 2022 সালের নোটিফিকেশন অনুসারে হচ্ছিল। তো জয়বীর সিং এর যে অর্ডার এসেছিল সেটা 2023 সালের নভেম্বরে। তো আমরা কিভাবে জানবো যে পর্ষদ এই এনআইএস ডিএলএড কে তারা গ্রান্ট করবে না? কেননা নোটিফিকেশনটা 2022 সালের, তাহলে তারা এনআইএস ডিএলএড কে গ্রান্ট করবে কি করবে না সেটা আমরা কি করে বুঝবো? আমার ক্যান্ডিডেচার থাকবে কি থাকবে না সেটা আমরা কি করে বুঝবো? আমাদের ক্যান্ডিডেচারটাকে গ্রান্ট করা হয়েছে কি হয়নি সেটা আমরা কি করে বুঝবো? যখন অ্যাপেক্স কোর্ট নির্দেশ দিয়েছিল এই সুমন্ত কোলের মামলায় যে এই সমস্ত ক্যান্ডিডেটদেরকে অ্যাকোমোডেট করার, তো তার আগে সেই মামলার সময় তারা শুনানির সময় তারা দাবি জানিয়েছিল যে আমাদের হাতে এই মুহূর্তে কোনো ভ্যাকেন্সি নেই। তাহলে সুপ্রিম কোর্টের বা অ্যাপেক্স কোর্টের নির্দেশের পর তারা কিভাবে সেই সমস্ত ক্যান্ডিডেটদেরকে নতুন করে অ্যাকোমোডেট করতে পারলো? যদি তাদেরকে তারা অ্যাকোমোডেট করতে পারে, তাহলে এই মামলার পিটিশনারদের কেন অ্যাকোমোডেট করতে পারবে না? এরপর মাননীয় বিচারপতি তিনি বলেন প্লিজ কাম। এরপর তিনি অর্ডার লেখা শুরু করেন। মামলার মূল ব্যাকগ্রাউন্ডগুলো তিনি উল্লেখ করেন প্রথম দিকে, এবং মূল যে ডিরেকশনটা দিচ্ছেন এই এনআইএস ডিএলএড ক্যান্ডিডেটকে তার ডিগ্রিটাকে সুইচ ওভার করার নির্দেশ দিলেন বিএলএড ডিগ্রিতে, অর্থাৎ ব্যাচেলর অফ এলিমেন্টারি এডুকেশন 4 বছরের যে ডিগ্রি সেই ডিগ্রিতে কনভার্ট করার নির্দেশ দিলেন। এবং সেই সঙ্গে সবথেকে গুরুত্বপূর্ণ নির্দেশ দিচ্ছেন যে এই মামলার যারা পিটিশনার রয়েছেন তাদের টোটাল ডিটেলস, মার্কস, টোটাল স্কোর এবং তাদের র্যাঙ্ক প্রকাশ করার নির্দেশ দিলেন। সেই সঙ্গে যদি ভ্যাকেন্সি না থাকে তাহলে প্রাথমিক শিক্ষা পর্ষদকে নির্দেশ দিলেন যে ভ্যাকেন্সি তৈরি করতে। তো মাননীয় বিচারপতি এই মামলার পিটিশনারদের টোটাল যে মার্কস বা টোটাল যে স্কোর রয়েছে সেই স্কোর, র্যাঙ্ক সহ প্রকাশ করতে বললেন প্রাথমিক শিক্ষা পর্ষদকে যত দ্রুত সম্ভব। তো এই সময় ফিরদৌস শামীম মহাশয় তিনি বলছিলেন যে একটা টাইম লাইন বেঁধে দিন মাননীয় বিচারপতি। তো তিনি কিন্তু আর বিশেষভাবে টাইম লাইন বেঁধে দিতে চাইলেন না, কারণ তিনি বললেন যে পর্ষদের ইতিমধ্যে যথেষ্ট চাপ রয়েছে, তো তারা তাদের মতো করে তারা এই প্রসেসটা করবে যত দ্রুত সম্ভব। এবং তার পাশাপাশি আবারও একটি নির্দেশ দিলেন যে এই মামলার যারা পিটিশনার তারা যে ডিগ্রিটার এই যে 4 ইয়ার বিএলএড ডিগ্রিটা করেছে সেই ডিগ্রিটা কোনো বাইরের রাজ্যের কোনো একটা স্টেট থেকে তারা এই ডিগ্রিটা করেছে, সুতরাং পর্ষদকে নির্দেশ দিলেন যে যাতে করে সেই ডিগ্রিটা ভ্যালিড কি ভ্যালিড নয় সেটা আগে সম্পূর্ণটা যাচাই করে তারপর তাদেরকে সমস্ত স্টেপগুলো নিতে। কেননা ইতিমধ্যেই বিভিন্ন ক্যান্ডিডেটরা তারা ফেক ডিগ্রি নিয়ে এসে তারা কিন্তু সাবমিট করেছে, এমনটাও কোর্টের কথোপকথনে উঠে এসছে। তো যত দ্রুত সম্ভব এই এনআইএস ডিএলএড ক্যান্ডিডেটদেরকে 4 বছরের বিএলএড ডিগ্রিতে কনভার্ট করার নির্দেশ দিলেন, এবং সেকেন্ড মেরিট লিস্ট অর্থাৎ মার্কস এবং তাদের র্যাঙ্ক সহ সেকেন্ড একটা মেরিট লিস্ট প্রকাশের নির্দেশ দিলেন মাননীয় বিচারপতি। তো এখনকার মতো এই ভিডিওটা এখানে শেষ করছি। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।